আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক জনকণ্ঠের শিক্ষা সাগরে। এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। নেলসন ম্যান্ডেলার এই কথাটি ধারণ করে আজকের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। আসলেই শিক্ষাই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল ওয়েপন যদি আপনি এই বিশ্বকে চেঞ্জ করতে চান। আর এই শিক্ষা নিয়ে যুগে যুগে অনেক শিক্ষাবিদরাই কাজ করে গেছেন, পরিবর্তন করেছেন এই সমাজ ব্যবস্থাকে। আজকে আমরা তেমনই একজন শিক্ষাবিদকে আমাদের স্টুডিওতে পেয়েছি, যিনি সামরিক বাহিনীতে উচ্চ পদস্থ পর্যায়ে কাজ করার পরেও তার মধ্যে তিনি ধারণ করেছেন এই কথাটি যে এই শিক্ষা নিয়ে যদি আমি সঠিকভাবে কাজ করতে পারি তাহলে এই শিক্ষা দিয়েই আমাদের এই সমাজকে পরিবর্তন করা সম্ভব। আজকে আমরা পেয়েছি চট্টগ্রামের অত্যন্ত পরিচিত এবং স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান লিডার্স স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মহোদয়কে, জনাব কর্নেল আবু নাসের মোহাম্মদ তোহা স্যারকে। তিনি যদিও একটি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, কিন্তু তিনি তৈরি করেছেন অনেক প্রতিষ্ঠান, তার মধ্যে আমি একটি প্রতিষ্ঠানের নাম এখানে বললাম। তো স্যার, আজকে আপনাকে পেয়ে আমরা খুবই সম্মানিত বোধ করছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। একই সাথে আমি সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি এবং আসসালামু আলাইকুম। স্যার, আমি আপনাকে প্রথমে যে প্রশ্নটি করতে চাই যে আপনি তো সামরিক বাহিনীতে উচ্চপদস্থ একটা অবস্থায় কাজ করেছেন। এই সামরিক বাহিনী থেকে শিক্ষার দিকে এই যে গবেষণামূলক বা এই যে সমাজকে পরিবর্তনের নেশায় আপনাকে পেয়ে বসেছে, আমরা দেখেছি যে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আপনি করেছেন। এই যে ট্রান্সফরমেশন, এই চিন্তার পরিবর্তনটা কীভাবে হলো স্যার? প্রথমত আমার বাবা আমাকে সব সময় একটা স্বপ্ন দেখাতেন। উনি বলতেন যে বাবা, তুমি বড় হয়ে শিক্ষাবিদ হবা, মানুষের জন্য কাজ করবা, সমাজের জন্য কাজ করবা। এটা উনি আমাকে সবসময় বলতেন। যে কোনো কারণে হোক, জীবনের প্রয়োজনে আমি সেনাবাহিনীতে যোগদান করেছিলাম এবং আমি পদাতিক বাহিনীর একজন সৈনিক ছিলাম। শিক্ষার সাথে আমাদের সরাসরি কোনো সম্পর্ক ছিল না, কিন্তু সেনাবাহিনীতে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে কাজ করেছি। সো সেখানে আমি শিক্ষার যে তৃপ্তি, শিক্ষা প্রদানের যে আনন্দ, সেটা আমি অনুভব করেছি। পরবর্তীতে আমার জীবনের শেষ যে পোস্টিংটা হয়েছিল, সেনাবাহিনীর শেষ পোস্টিং, সেটা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অধ্যক্ষ হিসাবে। আমি আমার এই পোস্টিংটাকে আল্লাহর একটা রহমত হিসেবে গ্রহণ করেছিলাম এবং অনেক পরিশ্রম করেছিলাম। তার স্বীকৃতিস্বরূপ আমি জাতীয় শিক্ষা সপ্তাহে পরপর 2 বছর চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ হই। এটা আমাকে আরও উৎসাহিত করে এই জীবনের সাথে জড়িত থাকার জন্য। এবং আমি দেখেছি আমি যদি এটার সাথে জড়িত থাকি তাহলে আমি অনেক মানুষের জীবন পরিবর্তন করতে পারবো। যে কথাটা আপনি শুরুতেই বললেন, নেলসন ম্যান্ডেলা যে কথাটা, আমি অনেক মানুষকে ভালো কিছু দিতে পারবো, তাদেরকে আমি জ্ঞানী করতে পারবো, নৈতিকতা শেখাতে পারবো, দক্ষতা শেখাতে পারবো এবং এর মাধ্যমে আমি দেশ, জাতি বা বিশ্বের জন্য কিছু একটা করতে পারবো। কারণ আমি খুব বিশ্বাস করি 5 বছর বাঁচা এবং কারো জন্য কিছু করতে পারা, এটার মূল্য, আর 100 বছর বাঁচা কারো জন্য কিছুই করতে পারলাম না, ওটা মানে তুলনা তুললে ওটা কোনো জীবনই না। সো আমি এই জন্যই আসলে এমন একটা জিনিস বেছে নেওয়ার চেষ্টা করেছি যেখানে কিছু করলে আমার দ্বারা মানুষের কিছু উপকার হবে। অনেক ধন্যবাদ। আসলেই স্যার, এটা একটি মহৎ আপনি উদ্যোগ নিয়েছেন। এখন স্যার, আমি একটা বিষয় জানতে চাচ্ছি। চট্টগ্রামে কিন্তু অনেক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আছে, বেশ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আছে, অনেক দিন অনেক পুরাতন প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছি আমি। সেইখানে আপনার যে প্রতিষ্ঠিত লিডার্স স্কুল, আমরা দেখেছি যে সেটি একেবারেই তার মতো করে নিজস্ব ধারায় চলছে এবং সফলভাবে চলছে। তো সেক্ষেত্রে আপনি অন্য ওই সব কলেজ থেকে আপনার প্রতিষ্ঠানটিকে কী ফিলোসফি বা কী ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে এইভাবে একটা আলাদা স্থান করে নিতে পারলেন স্যার? আমি ক্যান পাবলিকের প্রিন্সিপাল হওয়ার পরে শিক্ষার বিষয়গুলো নিয়ে আমি অনেক চিন্তা করেছি যে একটা দেশ, এত মানুষ, এত সম্পদ, এত কিছু, আমরা কেন সামনে আগাতে পারছি না।
এবং আমার কাছে মনে হয়েছে আসলে মানুষের মানে একটা দেশের সব কিছুর মূল হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আপনি ভারতের কথা চিন্তা করেন, হ্যাঁ, মৌলানা আবুল কালাম আজাদ এমন একটা শিক্ষা ব্যবস্থা দাঁড় করিয়েছে যে ভারত অনেক এগিয়ে যাচ্ছে। বিশ্বের সকল দেশে কিন্তু আপনি দেখবেন শিক্ষা ব্যবস্থাটাকে সবচেয়ে গুরুত্ব দেয়। তা আমি এটা নিয়ে গবেষণা করতে যে কতগুলো জিনিস পেয়েছি যে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে, জিপিএ 5 পাচ্ছে, অনেক বড় বড় ডিগ্রি পাচ্ছে, কিন্তু জ্ঞান আহরণ করছে না। উদাহরণ, কয়েকদিন আগে ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট বের হয়েছে যেখানে বলছে আমাদের দেশের একটা এইচএসসি পাস ছেলে যার মান আন্তর্জাতিকভাবে ক্লাস 7-এর সমান। আপনি বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় দেখবেন, লাইক গত বছর চট্টগ্রাম ইউনিভার্সিটিতে প্রায় 11,000 শিক্ষার্থী যারা এসএসসি এবং এইচএসসি উভয় বিভাগে জিপিএ 5 পেয়েছিল, ফেল করেছে। অর্থাৎ আমাদের বাচ্চাদের জ্ঞানের একটা প্রচণ্ড কমতি থেকে যাচ্ছে। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা এমএ পাস, অনেক বড় বড় ডিগ্রিধারী, কিন্তু আমাদের কর্পোরেট ওয়ার্ল্ড, আমাদের ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ড তাদেরকে চাকরি দিচ্ছে না, তারা বিদেশিদেরকে নিয়ে আসতেছে। আমি তাদের সাথে কথা বলার পর একটা জিনিস বুঝেছি, তারা বলছে যে আমাদের এই ছেলেমেয়েগুলো কোনো দক্ষতা অর্জন করছে না, তারা কথা বলতে পারে না, তারা লিখতে পারে না, একটা জিনিস নিয়ে বিশ্লেষণ করতে পারে না, কোনো নেগোসিয়েশন করতে পারে না। আমি দেখলাম আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এগুলো নাই। সবচেয়ে বড় কথা, আমাদের যত বড় প্রতিভাই তৈরি হোক না কেন, সততার অভাবে সে দেশকে তো কিছু দিতেই পারছে না, উল্টো দেশের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। সো আমি দেখলাম যে একটা শিক্ষা ব্যবস্থার মূল জিনিস হওয়ার কথা 3টা: জ্ঞান, নৈতিকতা, দক্ষতা, এবং তার মাধ্যমে আমরা তৈরি করব ভালো মানুষ অথবা যোগ্য নাগরিক। দুর্ভাগ্যক্রমে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এগুলো কিছুই নাই, বা কিছু কিছু থাকলেও এগুলোর প্রয়োগ হওয়ার কোনো সুযোগই নাই এই জিপিএ 5-এর দৌড়ের কারণে। তখন আমি আসলে আমার একটা নিজস্ব কারিকুলাম তৈরি করলাম, যেটার নাম আমি দিয়েছি লিডার শিক্ষা মডেল 2018, যেখানে আমি সরকারি বইগুলো ব্যবহার করছি, সরকারি নির্দেশনাগুলো অনুসরণ করছি, কিন্তু এটার প্রয়োগটা করছি সম্পূর্ণ আমার মতো করে। বাকি আল্লাহর ইচ্ছা, আশা করি ইনশাআল্লাহ আমি যদি 100টাও ভালো মানুষ তৈরি করতে পারি, আমি আল্লাহর কাছে শুকরানা আদায় করব। অনেক ধন্যবাদ। আমরা আশা করছি স্যার আপনার এই যে শিক্ষা মডেলটি অত্যন্ত চমৎকারভাবেই কাজ করছে, এবং আশা করছি যে হয়তো আরও বিভিন্ন স্কুল এই মডেল ফলো করতেই পারবে এবং করবে। তো স্যার, এখানে আমি একটু অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি যে এখানে সামরিক বাহিনীতে আপনি ছিলেন, আপনার সে অভিজ্ঞতা আছে। সামরিক বাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী, এখানে শৃঙ্খলা, এখানকার যে নিয়ম, রুলস অ্যান্ড রেগুলেশন, এই নিয়মকানুন, এই যে বিষয়গুলো, আর অন্যদিকে স্টুডেন্টরা চায় স্বাধীনতা, তাদের মতো করে তারা স্বাধীনভাবে চলবে। তো এই একাডেমিক সেক্টরে শিক্ষার দিকে আমরা যদি চিন্তা করি, এই শৃঙ্খলা এবং স্বাধীনতা, এই দুটোর সমন্বয় কিভাবে করতে পারি আমরা? আমি প্রথমে স্বাধীনতার কথা বলি। স্বাধীনতা মানে কিন্তু আমি যা ইচ্ছা তাই করব নয়। স্বাধীনতা মানে হচ্ছে নিয়মের মধ্যে থেকে আমি নিঃশঙ্ক চিত্রে আমি কাজ করব। রবীন্দ্রনাথ ঠাকুরের যে কথাটা, চিত্ত জেতা ভয় শূন্য উচ্চচেতা শির, মানে আমার যদি মানে ভয় বলে কিছু থাকবে না, আমি একদম নিঃশঙ্ক চিত্রে কাজ করব, কিন্তু কোনোভাবেই অন্যের স্বাধীনতা নষ্ট করে নয়, অন্যের অধিকার নষ্ট করে নয়। আমি যদি এইটাকে বিশ্বাস করি, এটাই শৃঙ্খলা। সো শৃঙ্খলার সাথে স্বাধীনতার কোনো রকমের সংঘর্ষ থাকতেই পারে না। সেনাবাহিনীতে এটাই করা হয়। সেনাবাহিনীতে শৃঙ্খলা মানে কিন্তু এই নয়, স্বৈরাচার নয়। আপনি অবাক হয়ে যাবেন, সেনাবাহিনীতে এটা এমন একটা জায়গা যেখানে আমি সোজা হয়ে দাঁড়িয়ে ইভেন সেনাপ্রধানকে বলতে পারি, স্যার আমার মনে হয় এটা ভুল হচ্ছে স্যার, আমাদের মনে হয় এই সিদ্ধান্তটা নিয়ে আবার চিন্তা করা উচিত। মানে সেনাবাহিনীতে আমরা ছোটোবেলা থেকে এগুলো শিখে এসেছি, কিন্তু আমি এটা বলবো সর্বোচ্চ ভদ্রতার সাথে, সর্বোচ্চ নিয়মের মধ্যে থেকে। তো আমার প্রতিষ্ঠানে
আমি এই জিনিসটা চালু করেছি। আমার প্রতিষ্ঠানে আমি আমার শিক্ষকদের সাথে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না। আমার প্রতিষ্ঠানে আমার শিক্ষার্থীদেরকে আমি নিয়মের মধ্যে রাখি, কিন্তু কোনো কিছু বলার মধ্যে কোনো সমস্যা নাই। যেরকম আপনাকে উদাহরণ দিই একটা, আমার প্রতিষ্ঠানে 8, 9, 10, 11, 12 বাচ্চারা বছর শেষে তাদের শিক্ষকদেরকে ইভালুয়েট করে। আপনি কি এটা কল্পনা করতে পারেন? আসলেই তো সুন্দর একটা। এবং তারা টিচারদেরকে মার্কিং করছে যে আমার পাংচুয়ালিটিতে আমার এই টিচারটার মার্কস এত, এবং সেটা আমি আবার কম্পাইল করে টিচারদেরকে জানাচ্ছি। এর মানে কি? আমার শিক্ষার্থীরা স্বাধীনভাবে যে কোনো জিনিস বলার অধিকার রাখে, কিন্তু তাকে নিয়মের মধ্যে থাকতে হবে। সে প্রতিষ্ঠানে আসবে, তার চুল সুন্দর করে কাটা থাকবে, তার পোশাকটা সুন্দর হবে, নিয়ম মতো ক্লাস করবে, নিয়ম মতো করবে, কিন্তু তার খেলাধুলার টাইম দেওয়া আছে, তার লাইব্রেরি ওয়ার্কসের টাইম দেওয়া আছে, তার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রোগ্রাম সেট করে দেওয়া আছে। বিকালবেলা তাদের জন্য মাঠ ফ্রি করে দিয়েছি, বিকালবেলা তোমরা আসো খেলো। সো শৃঙ্খলা আর স্বাধীনতা কোনোভাবেই সাংঘর্ষিক নয়, যদি আমরা স্বাধীনতার অর্থটা বুঝি। আর একটা জিনিস হচ্ছে, আমরা যদি মূল্যবোধে চিন্তা করি, যেরকম মনে করেন আমার প্রতিষ্ঠানে সকল টিচারের বাসা আমি একবার ঘুরে আসছি, স্টাফদের বাসা ঘুরে আসছি, ওরা আমার বাসায় আসছে, আমি তাদের প্রত্যেকটা ফ্যামিলি সম্পর্কে জানি, এবং তার যে কোনো সমস্যা আমার পুরো টিম নিয়ে আমি তার পাশে, তার যে কোনো আনন্দ আমি তার পাশে। সো যখন এরকম একটা পরিবার কেন্দ্রিক চিন্তা কাজ করে, তখন কিন্তু মানুষের হৃদয়ে কাজ করে। যখন হৃদয়ে কাজ করে, তখন স্বাধীনতা এবং শৃঙ্খলার কোনো সংঘর্ষ হয় না। এখানে আরও একটা বিষয় আছে, আমার যে শিক্ষার্থীরা এসএসসি, এইচএসসি বা 8-এ বৃত্তিপরীক্ষা দিচ্ছে, আমার টিচাররা ইভেন তাদের বাসা ভিজিট করে, আমি প্রিন্সিপাল রেগুলার তাদেরকে টেলিফোনে খোঁজ নেই, তাদের পড়াশোনার কী অবস্থা না অবস্থা। সো আমি যখন একবার রিং করি, তাদের কিন্তু পড়ার উৎসাহ অনেক বেড়ে যায়। আমার কোনো শিক্ষার্থী যদি অসুস্থ থাকে, আমার টিচার পার্সোনালি ভিজিট করে, এবং খুব খারাপ কিছু হলে আমি আবার টেলিফোন করি। কারো বাবা মা মারা গেলে আমার টিচারও তাদের জানাজায় যায়, আমি টেলিফোন করে খোঁজ নেই। সো এই যে বললাম না, একটা পরিবার যখন তৈরি হয়ে যায়, তখন এখানে শৃঙ্খলা আর স্বাধীনতা কোনো সাংঘর্ষিক হয় না। আসলে স্যার, তাহলে শিক্ষক, স্টুডেন্ট এবং অভিভাবক, এই ত্রিমুখী একটা সম্পর্ক আসলে বজায় রাখা দরকার, যেটা আপনি করছেন। হয়তো অন্যান্য স্কুলগুলোতেও কিছুটা তারা হয়তো করার চেষ্টা করে, কিন্তু গোছালোভাবে তারা সব স্কুলগুলোতে করতে পারে না। স্যার, আমরা একটু ফিউচারিস্টিক একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই। ইন ফিউচার, আগামী 10 বছরে আমাদের এই বাংলাদেশে 10 বছর বা 20 বছর মানে ফিউচারে কী ধরনের চ্যালেঞ্জগুলো আসতে পারে, এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আমরা কি করতে পারি? আপনাকে প্রশ্ন করার কারণ হচ্ছে যে আপনি অলরেডি একটা সফল মডেল পরিচালনা করছেন। ইতিমধ্যে আমি যতদূর জানি যে দেশে বিদেশি ইউনিভার্সিটিগুলোতেও আপনি গবেষণা করেছেন, আমেরিকার নটিংহাম ইউনিভার্সিটিতেও আপনি গবেষণাপত্র জমা দিয়েছেন। অর্থাৎ আপনার এই ব্যাপারে ভাস্ট নলেজ আছে। সেই অভিজ্ঞতা এবং নলেজের একত্রিতভাবে আমরা জানতে চাই যে আগামী ফিউচারে বাংলাদেশের এডুকেশন যে সেক্টরটা, এখানে কী কী চ্যালেঞ্জ হতে পারে এবং এগুলো আমরা কিভাবে উত্তরণ করতে পারি। স্যার, প্রযুক্তি প্রচণ্ড গতিতে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তির এই অগ্রগতির সাথে সাথে আমাদের ছেলেমেয়েগুলোও কিন্তু এগিয়ে যাচ্ছে, তাদের আইকিউ লেভেল অনেক হাই হয়ে যাচ্ছে। মানে ওদের এই বয়সে আমার যে আইকিউ লেভেল ছিল, আমি নিশ্চিতভাবে ওরা কিন্তু এই বয়সে অনেক বেশি আইকিউ নিয়ে দিন পার করছে। সো আমি যদি ওদেরকে নিয়ে কাজ করতে চাই, আমার টিচারদেরকে অনেক বেশি স্মার্ট হতে হবে। এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। জি, বিশ্বের সভ্য দেশগুলোতে কি হয়, সেসব দেশে কিন্তু শিক্ষকরা হচ্ছে হাইয়েস্ট পেইড, রাইট, যার ফলে সেই দেশের সর্বোচ্চ যোগ্য মানুষগুলোই শিক্ষক হয়। এই যে কয়েকদিন আগে জার্মানির চ্যান্সেলর মার্কেলকে ইঞ্জিনিয়ার, ডাক্তার তারা বলছে যে আমাদের বেতন শিক্ষকদের সমান করে দেওয়া হোক। উনি বলেছে শিক্ষকরা ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করে, দুজনের বেতন সমান হতে পারে না। মানে তাদের দেশের সবচেয়ে মেধাবীরা শিক্ষক হয়। ফিনল্যান্ডে আমি জানি যে সবচেয়ে মেধাবীদেরকে নিয়ে একটা ট্রেনিং করায়,
সেইখানে যারা সবচেয়ে ভালো রেজাল্ট করে তারা প্রি প্রাইমারি শিক্ষক হয়, তারপরে যারা ভালো করে তারা প্রাইমারি, তারপরের পার্টি হাই স্কুল, তারপরের পার্টি কলেজ। কেন? কারণ তারা হচ্ছে তৈরি করবে। সবচেয়ে মেধাবী দিকে যেতে হবে, সবচেয়ে মেধাবী দিকে যেতে হলে তাদেরকে উচ্চ বেতন দিতে হবে, তাদেরকে আকর্ষণ করতে হবে। বাংলাদেশে কি হয়েছে, সবচেয়ে কম মেধাবী যাদের কোথাও কোনো চাকরি নাই, তারা বাধ্য হয়ে শিক্ষক হয়। তো এটা একটা বিরাট সমস্যা। আমি মনে করি কর্তৃপক্ষের এটার দৃষ্টিপাত করা উচিত এবং সবচেয়ে মেধাবীদেরকে শিক্ষক বানানো উচিত, কারণ এটা একটা বিরাট চ্যালেঞ্জ হতে যাচ্ছে। কারণ আমাদের ছেলেমেয়েরা অনেক উচ্চ মানের হয়ে যাচ্ছে, তাদেরকে ফেস করার জন্য ভালো শিক্ষক লাগবে, এটা একটা। দ্বিতীয়ত, প্রযুক্তি আবার বলবো তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের পড়াশোনা বহু কিছু প্রযুক্তি ভিত্তিক হয়ে যাচ্ছে। সো আমাদের এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আস্তে আস্তে প্রযুক্তি ভিত্তিতেই কাজ করা উচিত, যেটার জন্য অনেক টাকার প্রয়োজন, যেখানে সরকারকে উদ্যোগ নিতে হবে। বাট এইখানে একটা মজার বিষয় বলি, সরকার যে উদ্যোগ নেয়নি তা না, সরকার বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকার ডিজিটাল জিনিসপত্র কিনে দিয়েছে। আপনি শুনে অবাক হবেন এবং কষ্ট পাবেন, টোটালি অপচয়। কারণ ওইগুলো কেউ খুলেও একদিন দেখে না, বা খুলে দেখার মতো কোনো যোগ্য লোক ওই প্রতিষ্ঠানে নাই। কারণ ওই যে মনে করেন একটা আইটি কোয়ালিফাইড লোককে ওখানে দিতে হবে, আইটি কোয়ালিফাইড লোক তো অত কম বেতন এখানে যাবে না। সো আমি এরকম অনেক শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছি যেখানে কোনো আইটি টিচার নাই, যার ফলে সরকারের কোটি কোটি টাকার জিনিস এমনিই নষ্ট হয়ে যাচ্ছে। সো এখানে সরকারকে উদ্যোগ নিতে হবে। 3 নম্বর চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের জনসংখ্যার অর্ধেক নারী, নারীর জ্ঞান এবং যোগ্যতাকে কাজে লাগাতে হবে। চেষ্টা চলছে, কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে, নারীর জ্ঞান এবং যোগ্যতাকে কাজে লাগাতে যে আমাদের সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি যদি পশ্চিমা দুনিয়ার দিকে তাকান, পশ্চিমা দুনিয়া কিন্তু অলমোস্ট শেষের দিকে। আগামী 30 থেকে 40 বছর পরে আপনি দেখবেন পশ্চিমা দুনিয়ার সকল নেতৃত্ব এশিয়ান, আফ্রিকান এবং আরবদের হাতে। কেন? তাদের সংসার নাই, তাদের সন্তান নাই, আর যে সন্তানগুলো থাকে সেগুলো অ্যাবনর্মালভাবে বড় হয়, কারণ বাবা মা নাই, যার ফলে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা কিন্তু সেদিকে এগিয়ে যাচ্ছি, আমাদের সংসারগুলোও কিন্তু ভেঙে যাচ্ছে, সন্তানরা ড্রাগ এডিক্ট হয়ে যাচ্ছে, অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, আমাদের সমাজ কিন্তু একসময় ধ্বংস হয়ে যাবে। আমি অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন কাজ করার পর আমি একটা জিনিস দেখেছি, আমার প্রতিষ্ঠানে যত অ্যাবনর্মাল বেবি, ডিস্টার্ব বেবি বা সমস্যাজনক বেবি, তাদের মারা হয় ডাক্তার, না হলে ব্যাংকে চাকরি করে, না হলে কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করে, এবং তারা কোনোভাবেই সন্তানকে সময় দিতে পারে না। এর ফলাফল হচ্ছে ভয়াবহ, আমাদের জেনারেশন ধরে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে সমাধান কি? কারণ মেয়েরা যোগ্যতায় বলেন, মেধায় বলেন, কোনো কিছুতে পিছিয়ে না। তাহলে এটা আমরা ইউজ করব না কেন? আমাদের এটা ইউজ করতে হবে। যদি ইউজ না করি তাইলেও জাতির ক্ষতি। বাট আমাদের মনে হয় একটা উপায় বের করা দরকার, যে মাদের সন্তান আছে তারা অবশ্যই কাজ করবে, কিন্তু কর্তৃপক্ষকে একটা ব্যবস্থা করতে হবে যেন ওই মা সন্তানকে এবং সংসারকে পরিমিত পরিমাণ সময় দিতে পারে। এটা কর্তৃপক্ষ চাইলেই ব্যবস্থা করতে পারবে। এটা যদি নিশ্চিত করা যায় তাহলে কি হলো, আমরা নারীর মেধাটাকে ইউজ করলাম, একই সাথে আমরা নিশ্চিত করলাম আমাদের সংসারগুলো ভাঙছে না, একই সাথে নিশ্চিত করলাম আমাদের বাচ্চাগুলো একদম সঠিকভাবে পুরো যত্ন সহকারে বড় হচ্ছে। এবং এই যত্ন কিন্তু শুধু এই নয় রেজাল্ট, এই যত্ন মানে সে মানসিকভাবে সুস্থ, সে নৈতিকভাবে সুস্থ এবং জীবনের প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বড় হচ্ছে। এই 3টা স্টেপ যদি আমরা সমাধান করতে পারি তাহলে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের এই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করতে পারবো। স্যার, এবারে আরেকটা ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি। আসলে আপনাদের কথাগুলো আমাদের শুনতে হবে স্যার। মানে আমরা তো বই পড়ে বা অনুমান করে থিসিস করে যেটা পাবো, আর আপনারা হচ্ছেন অন ফিল্ডে
এই কাজ করতে করতে এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে এখন একটা সিদ্ধান্তে আসতে পারছেন। তো সেই কথাগুলোই আমরা সবাইকে জানাতে চাই। তো স্যার এই পর্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমরা দেখছি যে অনেক ভালো স্টুডেন্ট, মানে ভালো স্টুডেন্ট বলতে আমরা আমাদের প্রথাগত স্কেলিংয়ের দিক থেকে বলি, যেমন আমরা বলি যে প্লাস পেলেই আমরা ধরে নেই সে ভালো স্টুডেন্ট, 80% মার্কস পেয়েছে, ডাবল গোল্ডেন এ প্লাস আছে। কিন্তু এরা যখন বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট পরীক্ষাগুলো দিতে যাচ্ছে, তখন কিন্তু তারা একেবারেই ভূমিধস মানে খারাপ রেজাল্ট করছে, যেটা আনএক্সপেক্টেডলি দেখা গেল 2% পাস করেছে, যারা আমাদের স্কেলিংয়ে কিন্তু ভালো স্টুডেন্ট। সে ঢাকা ইউনিভার্সিটিতেই যদি হয়, কোনো ডিপার্টমেন্টে অ্যাডমিশন টেস্টে দেখা যাচ্ছে 98%-এ ফেল। স্যার এসবের কারণ কি, বা এখান থেকেই বা আমরা কীভাবে উত্তরণ করতে পারি স্যার? আপনি যেটা বলেছেন এটাও একটা আমাদের জন্য ভীষণ প্রবলেম হয়ে গেছে এখন। জিপিএ 5 কিন্তু কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না। এবং আপনি মানে এই যে বললেন যে মানে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা চান্স পাচ্ছে না, এবং এদেরকে কেউ চাকরিও দিচ্ছে না, কারণ ইন্টারভিউতে যারা কিছুই বুঝে না, মানে দেখে যে না এটা জাস্ট অযোগ্য একটা মানুষ। এটার কারণ যেটা আমার কাছে মনে হয়েছে, এই পরীক্ষা এবং ফলাফল নিয়ে আমাদের পাগলামো, এটার মূল কারণ। আপনি দেখেন এই মুহূর্তে বাংলাদেশে আপনি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যান, আপনি কোথাও কোনো শিক্ষার্থী পাবেন না, সবাই পরীক্ষার্থী। পুরো জাতি আমরা পরীক্ষার্থী, কোথাও কোনো শিক্ষার্থী নেই। কেমন? বছরের শুরুতেই শিক্ষক ক্লাসে যাচ্ছেন, উনি যে বলছেন এইটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট না। অর্থাৎ উনি শিক্ষার্থীকে দুটো মেসেজ দিচ্ছেন। প্রথম মেসেজ হচ্ছে, বাবা তুমি এখানে জ্ঞান আহরণের জন্য আসোনি, তুমি আসছো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার জন্য। রাইট। আরেকটা হচ্ছে, তোমার এগুলা পড়া দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট না ওগুলো পড়া দরকার নাই, শুধু ইম্পর্টেন্টটা পড়ো। সো এই বলে কিন্তু স্যার বইটাকে অর্ধেক করে দিচ্ছে। এরপরে এই বাচ্চাটা প্রাইভেট টিউটরে যাচ্ছে। এটাও একটা আমাদের প্যারেন্টসদের একটা সাইকোলজিক্যাল ডিজিজ হয়ে গেছে, যে প্রাইভেট না পড়লে, কোচিংয়ে না গেলে বাচ্চা ভালো করবে না। আমি এটা একদম বিশ্বাস করি না। আমি আমার প্রতিষ্ঠানের অভিভাবকদেরকে বারবার এটা বুঝাচ্ছি, কিন্তু তাদেরকে আমি এই সাইকোলজিক্যাল ডিলেমা থেকে বের করে আনতে পারছি না। প্রাইভেট টিউটর যখন দেয়, প্রাইভেট তখন করে কি, ওই যে অর্ধেক বই ওইটারে উনি কেটে কেটে আরও ছোট বানিয়ে দেয়, দিয়ে বলে শুধু এইটুকু মুখস্থ করো, এটাই পরীক্ষায় আসবে, তুমি ভালো করবা। আমাদের এসএসসি এবং এইচএসসি এই দুটো পরীক্ষা আমার মনে হয় অসম্ভব সহজ দুটো পরীক্ষা, কারণ আমাদের টিচাররা কিন্তু খুব সহজেই বের করতে পারে এবছর কি কি কোশ্চেন আসতে পারে, কি আসতে পারে না। সো যখন তারা ওইভাবে পড়ে, সো এই বাচ্চাটার পুরো বই মোটামুটি কিছুই পড়ে না সে। এখানে আপনাকে একটা মজার তথ্য দেই, শহরের ছেলেরা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় খারাপ করে এবং ইউনিভার্সিটি তো খুব একটা ভালো করে না, কিন্তু গ্রামের ছেলেরা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় ভালো করে এবং ইউনিভার্সিটিতেও ভালো করে। আমি এটা কারণ বের করার চেষ্টা করেছি, দেখলাম গ্রামের ছেলেরা কম প্রাইভেট পড়ার সুযোগ পায়। সো কম প্রাইভেট পড়ার সুযোগ পাওয়ার কারণে সে বাধ্য হয় বইটা রিডিং পড়তে, যার ফলে তার একটা জ্ঞানের ভিত্তি তৈরি হয়, যার ফলে সে ভালো করে। এখানে আমার ছোটোবেলার কথা মনে পড়ছে, মা বলতো এই জোরে পড়, জোরে না পড়লে আসে মার লাগাতো। তখন বুঝতাম না কেন বলতেছে, বাট আমি এখন বুঝি যে পুরো বই রিডিং পড়া এবং জোরে জোরে পড়া কত গুরুত্বপূর্ণ। এই জন্য আমার লিডার্স শিক্ষামূলক 2018 আলোকে একটা পাঠ পদ্ধতি আছে, যেটা আমার প্রত্যেকটা শিক্ষার্থী মুখস্থ করেছে এবং অনুসরণ করে। সেটা হচ্ছে যে প্রত্যেকটা বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি শব্দের অর্থ বুঝে, প্রতিটি বাক্য উচ্চস্বরে সঠিক উচ্চারণে পাঠ করবে, প্রয়োজনে লিখে অনুসরণ করবে। এইটাকে নিশ্চিত করার জন্য আমি আমার পড়ার সিস্টেমে 4টা জিনিস করেছি। আমার লিডার্স শিক্ষামূলক 2018-তে আমি বলেছি কোনো পরীক্ষা টরীক্ষা হবে না, কারণ পরীক্ষা বললেই বাচ্চারা সব পড়া বাদ দিয়ে খালি মুখস্থতে ব্যস্ত হয়ে যায়। সো আমি বলেছি একটা হচ্ছে হোমওয়ার্ক করবে। হোমওয়ার্কের কোশ্চেনটা আমি এমনভাবে দেই যেন বাচ্চাটা পুরো বইটা মিনিমাম 2বার রিডিং পড়তে বাধ্য হয়, মানে চ্যাপ্টারটা। আচ্ছা, আমি যেটা করছি যে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে সে 4টা কাজ করবে, প্রতিটা চ্যাপ্টার। আচ্ছা, এবং এটা 40 মার্কসের। এর মানে কি, প্রতিটা চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ।
এখানে আর গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট কোনো শব্দ নেই। না। সো সে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পরে চ্যাপ্টারটা মিনিমাম 2বার রিডিং পড়ছে, পড়ে হোমওয়ার্কের অ্যান্সারটা সে লিখছে। এরপরে প্রজেক্ট ওয়ার্ক, সে আবার 2বার রিডিং পড়ছে এবং নিজের ক্রিয়েটিভিটি সৃজনশীলতার কাজে লাগিয়ে প্রজেক্ট ওয়ার্কটা করছে এবং একই সাথে সে শিখছে একটা অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিতে হয়। রাইট। 3 নম্বর সামারি এবং অ্যাপ্লিকেশন। আমি বলেছি যে প্রতিটা চ্যাপ্টার পড়ার পরে সে আবার রিডিং পড়ে পড়ে পুরো চ্যাপ্টারটার একটা সারাংশ লিখবে, সে সারমর্ম লিখবে। একটা বাচ্চা যদি পুরো চ্যাপ্টারটা সারমর্ম লিখে ফেলতে পারে, এই চ্যাপ্টার সে আর জীবনও ভুলবে না। রাইট। ওটাকে বলেছি আমি সামারি অ্যান্ড অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন কথাটা কেন বলছি, ছোটোবেলায় আমার খেয়াল আছে যখন নিউটনের থিওরি পড়াতো, নিউটনকে খুব বকাবকি করতাম। তো যে আপেল পড়েছে খেয়ে ফেল, তোকে কে এত গবেষণা করতে বলছে, আমাদের জীবনে এটা কোনো কাজে লাগবে না, শুধু শুধু পড়তে হচ্ছে। বাট তখন যদি আমার শিক্ষক আমাকে বলতেন যে বাবা এই থিওরিটা, এই 3টা থিওরি আবিষ্কার না হলে পৃথিবীর বহু কিছু হতো না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে আমি আমার বাচ্চাদেরকে যদি প্রত্যেকটা চ্যাপ্টারের ব্যবহার শেখাতে পারি, ও অনেক আগ্রহ নিয়ে শিখবে আর কখনো ভুলবে না। এই জন্য আমি বলছি 3টা অ্যাপ্লিকেশন থেকে শিখতে হবে। একটা হচ্ছে সরাসরি অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে সামাজিক অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে নৈতিক অ্যাপ্লিকেশন। আমি একটা উদাহরণ দিই। মনে করেন আমি আজকে আমার বাচ্চাটাকে পড়ালাম ওজনের যন্ত্র। এর সরাসরি অ্যাপ্লিকেশন হচ্ছে এটা দিয়ে যে কোনো জিনিস ওজন করা যায়। সামাজিক অ্যাপ্লিকেশন, যে কোনো জিনিস ওজন করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা যায়। নৈতিক অ্যাপ্লিকেশন, যে কোনো জিনিস সঠিকভাবে ওজন করে সততার সাথে ব্যবসা করা যায়। সো আমার প্রতিষ্ঠানে যে কোনো সাবজেক্টের যে কোনো অধ্যায় পড়াক না কেন, টিচারকে এই 3টা করাতে হবে। এরপরে একটা ওই চ্যাপ্টার উপর একটা ক্লাস টেস্ট নেবে। ক্লাস টেস্টে কেন রেখেছি, সেজন্য আবার রিডিং পড়ে এবং ওই চ্যাপ্টারে যেগুলো মুখস্থ করার বিষয় আছে এগুলো যেন সে অবশ্যই মুখস্থ করে। সো এই 4টা কাজ সে করছে। এরপরে আমার টিচার এই 4টা জিনিসকে একদম 100% কারেকশন করে তাকে ফেরত দেয় এবং 40-এর মধ্যে মার্কিং করে রাখে। তাহলে আমার এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়েটেজ হচ্ছে 40 এবং প্রতিটা চ্যাপ্টার সে অনেকবার রিডিং পড়ছে, গবেষণা করছে এবং কারেক্টেড জিনিস টিচারের কাছ থেকে পাচ্ছে। এই চ্যাপ্টার সে আর কখনোই ভুলবে না। সো এটার মাধ্যমে আমি নিশ্চিত করছি আমার বাচ্চাটা তার ওই ক্লাসে যে জ্ঞানটা অর্জন করা উচিত শতভাগ এটা অর্জন করছে। আর সেটা যদি করতে পারে তাহলে দেখা যাবে যে এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আসলে স্যার আপনি যথার্থ বলেছেন, যদি এইভাবে প্রতিটা চ্যাপ্টার সে প্র্যাকটিস করে তাহলে কিন্তু পুরো বইটা বা পুরো বিষয়টাই তার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর তখন এর মধ্য থেকে যে কোনো বেসিক টাইপের প্রশ্ন যদি করেও অ্যাডমিশন টেস্টে তাহলে কিন্তু সে ঠিকই পারবে। বাজার থেকে দাগানো বই না কিনে সে নিজে দাগিয়ে পড়লে, বুঝে বুঝে পড়লে এবং আপনার যে পদ্ধতি সেই অনুযায়ী যদি সে সামারাইজ করতে পারে তাহলে কিন্তু তাকে আর এই সমস্যায় পড়তে হবে না। তো স্যার আমরা অনেক চমৎকার কিছু আইডিয়া এবং কথা শুনলাম। এবারে আমি স্টুডেন্টের পক্ষে গিয়ে, স্টুডেন্টদের দিকে গিয়ে একটা বিষয় একটু জানতে চাই যে এই যে আমরা বিভিন্ন বিভ্রান্তিমূলক পদ্ধতি প্রচলিত যেগুলো আছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, আর এছাড়া স্ক্রিনের উপরে যে আসক্তি তাদের এখন বর্তমানে আছে, সামাজিক অবক্ষয়, সব মিলিয়ে তারা কিন্তু একটা মেন্টাল ট্রমা বা চাপের মধ্য দিয়ে যায়। এবং এই যে তারা বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়তে যাচ্ছে, সেখানে কিন্তু একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে। দেখা গেল স্কুল, এবার প্রাইভেট, ওর বাসায় এসে সে খুব টায়ার্ড হয়ে যাচ্ছে, আবার এক্সট্রা প্রেশারেও সে কিন্তু প্রেশারাইজড হয়ে যাচ্ছে। এই যে বিভিন্ন ধরনের চাপ, এগুলো থেকে অ্যাজ এ স্টুডেন্ট সে কিভাবে বেরিয়ে আসতে পারবে? সে তো সিস্টেমের বাইরেও যেতে পারছে না, তাহলে কি করলে সে অন্তত মানসিক চাপ মুক্ত কিছুটা হলেও হতে পারবে? স্যার এটা তো আসলে একটা হলিস্টিক অ্যাপ্রোচ। হ্যাঁ, এক্স্যাক্টলি স্যার। অনেক কিছু নিয়ে এটা কাজ করতে হয়। যেরকম এটার সাথে প্রতিষ্ঠান, শিক্ষার্থী, অভিভাবক সবাইকে একসাথে কাজ করতে হবে। জি স্যার। আমাদের জীবনের লক্ষ্য কি? শান্তি। এক্স্যাক্টলি স্যার। শান্তি পেতে হলে তার চাহিদা পুরা করতে হবে। এখন চাহিদা পুরা করতে হলে তাকে প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে হবে। এখন এই জ্ঞান এবং দক্ষতা যে অর্জন করতে হবে সেটা দিয়ে আমি আমার চাহিদা পুরা করছি, মানে আমি টাকা আয় করছি, আমি এই পদ পাচ্ছি, ওই পদ পাচ্ছি, কিন্তু এটা যদি একটা লিমিট করতে না পারি তাহলে কিন্তু আমি পাগলের মতো ছুটতে থাকবো।
সো এটা লিমিট করার জন্য তাকে আমাকে নৈতিকতা শেখাতে হবে। আমার প্রতিষ্ঠানে আমি বাচ্চাদেরকে 3 বিশ্বাস শিখাই। এটার নাম দিয়েছি আমি লিডার্স 3 ফেইথ। এটা আমি প্রতি সপ্তাহে অ্যাসেম্বলিতে তাদেরকে ব্যাখ্যা করি। আমার টিচাররা তাদেরকে বারবার এটা বুঝায় যাতে তারা সুস্থ মানসিকতার হতে পারে। এই বিশ্বাস 3টা কি? 1, সৃষ্টিকর্তা সব দেখেন, সব শুনেন, সব জানেন। এটা আমি দেখেছি কোরআন শরীফে আছে, আমি এটা গীতাতেও পেয়েছি, আমি এটা বাইবেলও পেয়েছি, আমি এটা ত্রিপিটকেও পেয়েছি যে উনি সব দেখেন, সব শুনেন, সব জানেন। 2, সৃষ্টিকর্তা প্রত্যেকটা কর্মের বিচার এই দুনিয়াতে করবেন, মৃত্যুর পরে আবার করবেন। এটাও আমি সব জায়গায় পেয়েছি। বিচার মানে ভালো কাজের ভালো পুরস্কার, খারাপ কাজের খারাপ পুরস্কার। আমরা আসলে অনেক সময় এটা বুঝি না, বলি যে অমুক লোক এত অন্যায় করেছে, এত খারাপ কাজ করেছে, কই তার তো কোনো জেল কিচ্ছু হলো না। কিন্তু যে আপনি তার ঘরটা দেখেন কি অবস্থা, তার ছেলেটা হয়তো ড্রাগ এডিক্ট হয়ে গেছে, মেয়েটা হয়তো নষ্ট হয়ে গেছে, অথবা ছেলে মেয়ে হয়তো আমেরিকায় সেটেল করছে, সপ্তাহে কেন মাসে হয়তো একবার রিং দেয় না। এইটা কি একটা বাবা মার জন্য প্রচণ্ড কষ্ট না? সো আমি যদি কোনো অন্যায় করি এর শাস্তি আমাকে পেতেই হবে। আমি যদি আজকে ঘুষের টাকা দিয়ে আমার সন্তানকে বড় করি, বাড়ি গাড়ি করি, এই করি, আমি নিশ্চিত থাকেন আমার জীবনে শান্তি বলে কোনো শব্দ থাকবে না। হয়তো কমফোর্ট থাকবে, আরাম থাকবে, কিন্তু পিস থাকবে না। তো এই যে 2 নম্বর বিশ্বাস যেটা বললাম সেটা এই। 3 নম্বর বিশ্বাস সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষের ভাগ্য নির্ধারণ করেন, প্রয়োজনে পরিবর্তন করেন তার কর্মের উপর ভিত্তি করে। সো আমি যদি মনে করি যে আমি ঘুষ খেয়ে অনেক টাকা কামাই করে বাড়ি করব, গাড়ি করব, সম্পদ করব, আরামে থাকব, আমি চেষ্টা করে দেখতে পারি, কিন্তু নির্ধারণ করবেন কিন্তু উনি। আপনারা আমাদের চোখের সামনে অসংখ্য উদাহরণ আছেন, আপনারা তো পত্রিকা জগতে আছেন, আপনার পত্রিকায় এই ধরনের অসংখ্য উদাহরণ আপনারা দেখতে পাবেন। ওই যেমন ঐশীর ঘটনা, ওই যে বাবা মাকে মেরে ফেললো, খোঁজ নেন ঘটনাটা কি, সে কিরকম একটা অসৎ পরিবেশে বড় হয়েছে। আসলে এই কোনো কিছু করে লাভ নাই। মানুষের ভালো থাকার উপায় হচ্ছে একদম সোজা রাস্তায় চলা, সৎ পথে চলা। উনি অবশ্যই আমাদেরকে ভালো রাখবেন। সো আমরা বাচ্চাদেরকে এগুলো বুঝাই। আমাদের বাচ্চাদেরকে এইটা বোঝানোর মাধ্যমে তাদের মানসিকভাবে আমরা খুব স্বাভাবিক করার চেষ্টা করি। একই সাথে আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা একটা সুনির্দিষ্ট রুটিন বাসায় দিয়েছি এবং অভিভাবক থেকে বলেছি এটা আপনারা অবশ্যই ফলো করবেন। যেরকম সেই রুটিনে আমি বলেছি ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। পৃথিবীর সকল সভ্য জাতি, ইভেন আফ্রিকানরাও ভোরবেলা ঘুম থেকে উঠে, শুধু আমরাই একমাত্র যে 10টার সময় দিন শুরু হয় আমাদের। পৃথিবীর সকল সভ্য জায়গায় দিন শুরু হয় সকাল 7টা অথবা 8টায় এবং সন্ধ্যার সময় দিন শেষ হয়। আমাদের এখানে দিন শুরু হয় 11টায়, রাত 3টায় দিন শেষ হয়। এটা যে কত বড় ধ্বংসাত্মক এটা আমরা কল্পনাও করতে পারছি না। সো আমি একটা রুটিন দিয়েছি বাচ্চাদের। আমি বলেছি ভোরে ঘুম থেকে উঠবা, নামাজ পড়বা, নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করবা, 1 ঘন্টা পড়াশোনা করবা, পেট ভরে নাস্তা করবা। এই বাচ্চাগুলো লেটে উঠে যার ফলে নাস্তা করে না। নাস্তা না করা ডাক্তারি বিদ্যা অনুসারে অসম্ভব একটা ধ্বংসাত্মক বদ অভ্যাস। আমি বলছি নাস্তা করবো, এবং আমার টিচাররা চেক করে যারা নাস্তা করে না, আমি সঙ্গে সঙ্গে তাদের মাদেরকে ডেকে পাঠাই, কেন নাস্তা করেনি? আপনি আপনার বাচ্চাদেরকে হত্যা করতেছেন। স্কুল থেকে যাবে, আমি বলেছি বাসায় যাওয়ার পরে গোসল করবা, ফ্রেশ হবা, লাঞ্চ করবা, করে সবগুলো ভাই বোন একসাথে বিছানায় বসবা, বসে ওখানে মারামারি করবা, ঝগড়াঝাটি করবা, হুড়াহুড়ি করবা, একসাথে টিভি দেখবা। আসর নামাজের পরে অবশ্যই খেলতে বের হবা। আমি গার্জিয়ানদেরকে কঠোরভাবে বলে দিয়েছি আসর টু মাগরিব কোনো বাচ্চা প্রাইভেট পড়বে না, কোচিং করবে না বা আরবি পড়বে না। ওই সময়টা হচ্ছে তার অবশ্যই খেলবে। সে খেলার জায়গা না থাকলে সে হাঁটবে, তার শরীরটা নড়াচড়া করবে, গায়ে প্রকৃতির বাতাস লাগাবে, চোখ দিয়ে সে আকাশ দেখবে, সবুজ দেখবে। সন্ধ্যার সময় সে পড়তে বসবে, 8:30টার মধ্যে ডিনার করবে, 5 and below 10টায় ঘুমাবে, বড়গুলো 11টায় ঘুমাবে। এই রুটিনটা আমি খুব কঠোরভাবে অনুসরণ করাই। এটা আমি চেক করি, বাবা মাকে আমি রেগুলার খোঁজ নেই। আপনি বলছেন মোবাইল অ্যান্ড প্রযুক্তির অপব্যবহার,
আমার প্রতিষ্ঠানে 3টা সুনির্দিষ্ট লিখিত নীতিমালা আছে। একটা হচ্ছে অভিভাবকদের জন্য, একটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য, একটা শিক্ষকদের জন্য, যেটা তাদেরকে পাঠানো হয়েছে এবং তাদেরকে এটা কঠোরভাবে অনুশীলনের কথা বলা হয়েছে এবং এটা আমরা রেগুলার ফলো করছি। এরপরও যে সমস্ত বাচ্চাগুলোকে আমরা দেখি বাবা মার ভুলের কারণে মোবাইল বা এই সমস্ত ব্যবহার করছে, আমরা তাদেরকে ডেকে নিয়ে আসি, শাসন করি, শাস্তি দিই। এরকম অসংখ্য বাচ্চাকে আমরা এইভাবে ঠিক করেছি। অনেক ধন্যবাদ। আসলে স্যার আপনার এই মডেলটা যদি আসলেই সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং এভাবে যদি বাচ্চারা বড় হয়, তাহলে আসলেই আমরা একটা বুদ্ধিদীপ্ত এবং অনন্য জাতি পাবো। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি স্যার। আমরা জানি যে আপনি এই প্রথাগত যে এডুকেশন সিস্টেম এটা নিয়ে কাজ করছেন, অলরেডি বেশ কিছু প্রতিষ্ঠানও তৈরি করেছেন। এর পাশাপাশি আপনি অনেক প্রতিষ্ঠানের পাশাপাশি নতুনভাবে একটু বিশেষায়িত একটা স্কুল এবং একটা প্রতিষ্ঠান করতে যাচ্ছেন। আমরা সেই প্রতিষ্ঠানটি সম্পর্কে একটু জানতে চাই স্যার। হ্যাঁ জি, আমি আরেকটা প্রতিষ্ঠান শুরু করেছি, ওটার নাম হচ্ছে ব্লেসড হোম। আমি কোনো এক সময় চট্টগ্রাম প্রয়াসের দায়িত্বে ছিলাম। চট্টগ্রাম প্রয়াসটা হচ্ছে বিশেষ শিশুদের একটা প্রতিষ্ঠান। তো আমি যখন আমার লিডার্সের কাজ শুরু করি তখন ওই অভিভাবকরা আমাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছিল যে স্যার আপনি কিন্তু আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমাদের ছেলেমেয়েরা যখন বড় হবে তাদের একটা স্থায়ীভাবে বসবাসের জায়গা করবেন। তো যে কোনো কারণে হোক আমি খুব ব্যস্ততার কারণে পারছিলাম না। আমি গত 2 বছর থেকে এটা নিয়ে কাজ শুরু করেছি। আমার এই প্রতিষ্ঠানটাতে এটা একটা বেশ বড় প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। এখানে প্রায় 800 বিশেষ মানুষ যাদের বিভিন্ন প্রতিবন্ধিতা আছে, তারা মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার এখানে বসবাস করবে ইনশাআল্লাহ। আমি তাদের জন্য ওভাবে ব্যবস্থা করছি। প্রায় 200 মানুষ আমার ডে কেয়ার সেন্টারে প্রতিদিন সার্ভিস নিয়ে যাবে। আমি এই বাবা মারা আমাকে অনুরোধ করছে স্যার আমাদের জন্য কিছু ব্যবস্থা করেন। তা আমি তাদের পাশে একটা সিনিয়র সিটিজেন কর্নারও করছি, যেখানে প্রায় 100 আমাদের মতো বয়স্ক মানুষ আমরা খুব আরাম করে থাকবো। লাইক মনে করেন যে আমার ছেলেমেয়েরা দেশের বিভিন্ন জায়গায় আছে, এখন তারা সবসময় টেনশনে থাকে বাবা মা কেমন আছে, ভবিষ্যতে এই টেনশন কিন্তু আরও বেড়ে যাবে। হ্যাঁ, বাট তারা যদি দেখে বাবা মা খুব সুন্দর একটা জায়গায় আছে, মানে একদম মানে 5 স্টার হোটেলের মতো জায়গায় আছে, কোনো অসুবিধা হচ্ছে না, তারাও টেনশন ফ্রি, তারা প্রতিদিন মেসেজ পাচ্ছে, তাদের যখন ইচ্ছা তখন এসে আমাদের সাথে থাকতে পারবে। সো এইভাবে একটা সিনিয়র সিটিজেন কর্নার করছি এবং ওখানে একটা বিশাল স্কুল করছি, যেখানে আমার স্থানীয় বাচ্চাগুলোর সাথে সাথে আমার স্পেশাল বাচ্চাগুলো ওখানে পড়াশোনা করবে এবং ওর আরেকটা অংশে আমার এই স্পেশাল বাচ্চাগুলো তারা বিভিন্ন ধরনের পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করবে। যার যেটা ক্যাপাবিলিটি আছে তাকে আমি সেইটা প্রশিক্ষণ দিব এবং আমি চেষ্টা করব আমার এই স্পেশাল মানুষগুলোকে প্রত্যেককেই কিছু না কিছু কাজ করানোর। হ্যাঁ, তাদের চলার যে খরচ এটা মূলত হয়তো বাবা মার কাছ থেকে আসবে, হয়তো বা আমরা ফান্ড করব, এখান থেকে আসবে, কারণ আমাদের তো ভবিষ্যতে অনেক এই ধরনের গরিব মানুষকেও আমাকে রাখতে হবে। যেভাবে আমার লিডার্স আমি শুরু করেছিলাম সচ্ছল মানুষদের জন্য, এখন কিন্তু আমার লিডার্সে প্রায় 40 জনের মতো মানুষ বিনা পয়সায় পড়ছে, প্রায় এরকম আরও 20-25 জন অর্ধেক বেতনে পড়ছে। বাট শুরুতে এটা কিন্তু আমি চিন্তাই করতে পারিনি, বাট আমার স্বপ্ন ছিল যে আমি গরিব মানুষের জন্য কিছু করতে চাই। তো আমার ব্লেসড হোমে ইনশাআল্লাহ ভবিষ্যতে এই ধরনের অনেক এরকম গরিব অসহায় মানুষ থাকবে এবং এটার মাধ্যমে কি হবে, এই বাবা মাগুলো কিন্তু পুরো মানে কোনো রকম টেনশন ছাড়াই এই দুনিয়া থেকে চলে যাবে। তারা জানবে তাদের সন্তানরা নিরাপদে আছে। আমি সবার কাছ থেকে দোয়া চাই আমার এই কার্যক্রমটা যেন আমি সাফল্যের সাথে করতে পারি এবং একই সাথে কিন্তু আমার এইখানে অনেক মানুষের কর্মসংস্থানও হবে, কারণ এখানে একটা হাসপাতালও থাকবে প্রায় 26 বেডের, যেখানে আমরা ব্যাপক কিছু করব না, ওই প্রাথমিক চিকিৎসার জন্য। তারপরে আমার এখানে বললাম স্কুল, এখানে প্রায় 400-500 লোকের কর্মসংস্থান হবে ইনশাআল্লাহ। স্যার, তো দোয়া করেন আমার জন্য যেন আমরা এটা করতে পারি। এটা অনেক দোয়া থাকবে স্যার। তো সর্বশেষে স্যার আপনি ইন ব্রিফ আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান স্যার? আমি সকল অভিভাবককে একটা জিনিস বোঝার জন্য অনুরোধ করব, এই মুহূর্তে যদি আপনার কাছে কোনো লোক যায় সে কিন্তু 3টা জিনিস মাথায় নিয়ে যাবে। 1,
সে চিন্তা করবে যে আপনার কাছে যে যাচ্ছে আপনি তার সাথে কেমন আচরণ করবেন, কেমন ব্যবহার করবেন, এবং আপনি তাকে সাহায্য করবেন কিনা, অর্থাৎ আপনার নৈতিকতা। 2, সে চিন্তা করবে যে আমি যে ওনাকে এই সমস্যাটা জানাবো, উনি কি সমস্যাটা ধরতে পারবে, বুঝতে পারবে, উনি কি দ্রুত সুন্দরভাবে সমাধান করতে পারবে, অর্থাৎ আপনার দক্ষতা। এবং উনি এটাও চিন্তা করবে যে উনার এই নৈতিকতা, দক্ষতা গড়ে ওঠার জন্য ওই পরিমাণ জ্ঞান কি উনার আছে। অতএব একটা মানুষ কিন্তু কোনোভাবেই আপনার কি রেজাল্ট হয়েছে এটা নিয়ে মাথা ঘামাবে না। সে মাথা ঘামাবে আপনার জ্ঞান, আপনার নৈতিকতা, আপনার দক্ষতা নিয়ে। ঠিক একইভাবে যখন আপনার ছেলে বা মেয়েটা কোনো ইন্টারভিউ বোর্ডে যায়, বিশ্বাস করেন ইন্টারভিউ বোর্ডের কেউ তার রেজাল্ট নিয়ে খুব একটা মাথা ঘামায় না। ইন্টারভিউ বোর্ডের সবাই মাথা ঘামায় তার জ্ঞান কি পরিমাণ, তার দক্ষতা কি পরিমাণ, তার মধ্যে কি পরিমাণ নৈতিকতা আছে। আমি সকল অভিভাবককে অনুরোধ করব, আপনার সন্তানের রেজাল্ট নিয়ে এত ব্যস্ত হয়েন না, বরং আপনার সন্তানকে জ্ঞানী বানান, নৈতিকতা সর্বস্ব বানান এবং প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বড় হতে দেন। এবং এগুলো অর্জনের জন্য তাদেরকে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম, সামাজিক কার্যক্রম, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক, এগুলোকে গুরুত্ব দেন। ধর্ম, নৈতিকতা শিক্ষার প্রতি গুরুত্ব দেন। ইনশাআল্লাহ ওরা জীবনে সাফল্য লাভ করবে। আর যাই অর্জন করুক আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ বলা মানে কিন্তু এই নয় যে সে সেখানেই থেমে যাবে। সে আরও চেষ্টা করবে 3টা জিনিস নিয়ে, সেটা হচ্ছে সততা, আন্তরিকতা এবং পরিশ্রম। আমি সকল অভিভাবকদের প্রতি অনুরোধ করছি, আপনার সন্তানদেরকে ভালো মানুষ বানান। যদি ভালো মানুষ বানাতে না পারেন, তার বিষাক্ত ছোবলের প্রথম শিকার হবেন আপনি। আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা সকলে আমার এই কথাটা বোঝার চেষ্টা করবেন এবং সেভাবেই সন্তানদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা নিশ্চিত করবেন। আসসালামু আলাইকুম। শুধু দর্শক শ্রোতা, আজকে আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। আমি প্রথমে যে কথাটি দিয়ে শুরু করেছিলাম, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। আসলেই জ্ঞানী শক্তি, এই কথাটি আমাদের সবার মনে রাখতে হবে। আসুন আমরা সবাই একটু নতুনভাবে ভাবি আমাদের এই এডুকেশন সিস্টেম এবং এই যে আলোর ধারা, এই যে জ্ঞানের যে ঝর্ণাধারা, এর মধ্যে আমরা সবাই অবগাহন করি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।